নমস্কার। দলবদলের বাজার বেশ সরগরম। ইস্টবেঙ্গল, মোহনবাগান, বিশেষ করে ইস্টবেঙ্গল তো প্রায় প্রত্যেক দিনই নতুন প্লেয়ারদের নাম তারা অ্যানাউন্স করছে, কে থাকলো, কাকে নতুন নিয়ে আসা হলো, এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলো চলছে। এরই মধ্যে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে যাদের সম্ভাবনা বাড়ছে দলে আসার, সে সমস্ত বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিও। তো ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলি যে ইস্ট বেঙ্গল এবার কিন্তু অনেক বেশি করে ভারতীয় ফুটবলারের দিকে নজর রেখেছে। এটা কেন তারা নজর রেখেছেন এটা নিয়ে অনেকেই জানতে চাইছেন, সেটা নিয়ে আলোচনা করবো একটু পরে। তার আগে দু একটা ছোট ছোট আপডেট দিয়ে দিই আপনাদেরকে। যে আপডেটটা ওই না দিলেই নয়ের মতন। ইস্ট বেঙ্গলে সন্দীপ মান্ডির কথা আপনাদেরকে জানিয়েছি যে সাইন হয়ে গিয়েছে, সেটা অ্যানাউন্সমেন্টে চলে এসছে। এরই পাশাপাশি আরো একজন ফুটবলার উড়িষ্যা এফসি থেকে নিয়ে এসছে ইস্ট বেঙ্গল। সেই প্লেয়ারটি মিডফিল্ডে খেলে, মাঝমাঠের এই প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডে মূলত খেলে, এবং শুধু যে উড়িষ্যা এফসিতে সে খেলতো তা নয়, তার এখন চুক্তি শেষ হয়ে গিয়েছে। 2026 সালের মে পর্যন্ত চুক্তি ছিল। লাস্ট আইএসএল এর 9টা ম্যাচ খেলেছে, কোনো গোল করেনি, অ্যাসিস্টও নেই। তো উড়িষ্যা এফসি থেকে রোহিত কুমারকে ইস্ট বেঙ্গল সাইন করাচ্ছে বা সাইন করালো বলে জানা যাচ্ছে, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি। বেঙ্গালুরু এফসিতে খেলেছে, পাশাপাশি উড়িষ্যা এফসিতে খেলছিল লাস্ট ইয়ারে। তো এহেন ফুটবলারকে জয়েন করানোতে ইস্ট বেঙ্গলের মাঝমাঠটার শক্তি বাড়লো, এটার বলার অপেক্ষা রাখে না। ডিফেন্সিভ মিডফিল্ডার, খুব বেশি দাম নয়, 40 লক্ষ অন্তত ট্রান্সফার মার্কেট দেখাচ্ছে। তো এই প্লেয়ারটাকে সাইন করিয়ে নিল। বছর 29-এর এই প্লেয়ার, তাকে সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। এটা কিন্তু একটা ভালো খবর ইস্ট বেঙ্গলে, যে একজন ইউটিলিটি ফুটবলার বলা যেতে পারে, বা মাঝমাঠটা ইস্ট বেঙ্গল চাইছে। হাবাসের অন্তত পরামর্শ অনুযায়ী যে এই রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, এটার কারো এখন আর জানার অপেক্ষা রাখে না। হাবাস মানেই ডিফেন্স, হাবাস মানেই কিন্তু মাঝমাঠের দখল, ঘর সামলে তারপরে অ্যাটাকে যাওয়া, এবং এই রকমই ফরম্যাটে হাবাস খেলে থাকেন। যে কারণেই কিন্তু হাবাস চাইছেন আরো একজন ভারতীয় ডিফেন্ডার, শক্তপোক্ত ভালো মানের ভারতীয় ডিফেন্ডার হাবাস চাইছেন, যে ক্ষেত্রে হয়তো তিনি আনোয়ার আলী এবং সন্দেশ জিঙ্গানের কথা তিনি ভাবছেন। অর্থাৎ এই জুটিটা যারা ভারতীয় দলকে নির্ভরতা দেয়, সেই জুটিটাকেই কিন্তু চাইছেন। সন্দেশ জিঙ্গানকে এর আগেও আপনাদের জানিয়েছি যে সন্দেশ জিঙ্গানকে ইস্ট বেঙ্গল নিতে চায়, কথাবার্তা চলছে। প্রাথমিক একটা কোয়ারি হয়েছিল, এখন কিন্তু হাবাসের কথা অনুযায়ী এই বিষয়টাতে আরো বেশি জোর দিয়েছে, এবং সন্দেশ জিঙ্গান ফ্রি প্লেয়ার, ফলত তার জয়েন করতে এমন কিছু অসুবিধে হওয়ার কথা নয়। টাকা পয়সা বিষয়টা নিয়েই হয়তো একটু টানাটানি চলছে, বা ওই দর কষাকষি যেটা হয় সেই বিষয়গুলো চলছে। আদারওয়াইজ কিন্তু সন্দেশ জিঙ্গান জয়েন করতেই পারে। যদি সেটা হয়, সন্দেশ জিঙ্গান যদি জয়েন করে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ান ডিফেন্সটা বা ইন্ডিয়ান টিমের যে ডিফেন্স, সেই ডিফেন্সটাই খেলবে ইস্ট বেঙ্গলে, এবং সেটা বেশ শক্তপোক্ত, অভিজ্ঞ একজন, মানে অভিজ্ঞ দুজন ডিফেন্ডারের উপরে নির্ভর করবে। এটার কারণটা কি আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, আমি জানি। তার কারণটা হচ্ছে যে ভারতীয় ডিফেন্ডারে সংখ্যা বাড়ানোর কারণটা আর কিছুই নয়। যেহেতু এই লং প্রসিড, মানে একটা লং আইএসএল হবে, তো এই লং আইএসএল এ যে কোনো প্লেয়ার যে কোনো দিন অসুস্থ হয়ে যেতে পারে। প্রায় 8 মাস ধরে আইএসএল হবে এবারে। তো এই লম্বা আইএসএল এ 14টা টিম যেহেতু খেলছে, লম্বা আইএসএল এ অনেক প্লেয়ারই হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে। সেই কারণে কিন্তু ব্যাকআপ প্লেয়ার রাখা হচ্ছে। দেখুন, শর্ট টার্ম আইএসএল এ যেখানে 13টা ম্যাচ খেলতে হয়েছিল, সেখানে এত প্লেয়ারের ব্যাকআপ দরকার হয়নি। সেখানে একরকম প্রসিডিওর ছিল, এবং যে কারণে প্লেয়ারও সেভাবে নিয়ে আসা হয়েছিল, বিদেশি প্লেয়ার বেশি দাম দিয়ে নিয়ে আসা হয়েছিল। এবার কিন্তু এখানটা একটু ভাবা হচ্ছে, সে কারণে মাঝমাঠ এবং ডিফেন্সের সংখ্যা, ডিফেন্সিভ প্লেয়ারের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে, এবং সেটা ভারতীয়দের রিপ্লেসমেন্ট যাতে করা যায়, সেটা ভারতীয়দের দিকে ঝুঁকার কারণ আরো একটা রয়েছে, যে মূল্য যাতে খুব বেশি টাকা দিতে না হয়। কারণ বিদেশি আনতে গেলে যে পরিমাণ পয়সা খরচা করতে হবে সেটা হিউজ। এবার প্রচুর টাকা দিয়ে 4 কোটি 5 কোটি 6 কোটি টাকা দিয়ে একজন বিদেশিকে নিয়ে এসে তারপর যদি মাঝ মরশুমে দেখা যায় যে প্লেয়ারটি চোট পেলো আর খেলতে পারলো না, তাহলে তো বিরাট বিপর্যয়। টাকাও গেল, প্লেয়ারকেও পাওয়া গেল না, আবার একটা প্লেয়ারের খোঁজ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইস্ট বেঙ্গলের মাথায় রয়েছে। সে কারণে ইস্ট বেঙ্গল চাইছে
সস্তায় পুষ্টিকর ফুটবলার তুলে নিতে। সেই কারণে একের পর এক ভারতীয় ফুটবলারের সাইনিং আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এই যে রোহিত কুমারের কথা বললাম, এই প্লেয়ারটি উড়িষ্যাতে খেলেছে, বেঙ্গালুরু এফসিতে খেলেছে, কেরালা ব্লাস্টার্সে খেলেছে, হায়দ্রাবাদ, পুনে সিটি, একাধিক ক্লাবে খেলেছে। বছর 29, প্লেয়ারটা বয়সও খুব বেশি নয়। তো ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকে এই কারণেই নিচ্ছে, সন্দেশ জিঙ্গানের জন্য এই কারণে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল, যাতে ভারতীয় ডিফেন্ডারের সংখ্যা বাড়ে, ব্যাকআপ লাইনটা খুব ভালো থাকে ইস্টবেঙ্গলে। তাহলে কি ইস্টবেঙ্গল কোনো সেন্টার ব্যাক, ফরেন সেন্টার ব্যাক নেবে না? এমনটা নয়, ফরেন সেন্টার ব্যাক নেবে ইস্টবেঙ্গল, কারণ যে কোটা বলা হচ্ছে যে ছজন ফরেনারকে নিতে পারবে, রেজিস্টার করাতে পারবে, 4 জনকে খেলাতে পারবে। তো বাকি সবার মতো ইস্টবেঙ্গলও সেই সুবিধাটা নিতে চাইবে, কিন্তু সেখানে দেখতে হবে যে আবারও বিপুল অর্থ ব্যয় করে এমন প্লেয়ার যাতে না নিয়ে আসা হয় যাকে মাঝ মৌসুমে রিপ্লেস করতে হয় এবং তাকে হয়তো বসে টাকা দিতে হয়। তাই এই দিকটাও ভাবা হচ্ছে যে অর্থটা যেন অত্যধিক না চলে যায়। তো সেটা দেখে হয়তো ফরেন ডিফেন্ডার নিঃসন্দেহে আসবে। মিডফিল্ডার একজন জয়েন করেছে, 2জন ফরেন মিডফিল্ডার তো রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে। এদের রিপ্লেসমেন্টটাও কিন্তু এই ভারতীয় মিডফিল্ডাররা বলছি না, কিন্তু কোথাও গিয়ে কখনো কখনো এদেরকেও দরকার যাতে পড়ে, ব্যবহার করা যায়। এই ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড কিংবা যদি ফেড কাপ হয় সেই সমস্ত টুর্নামেন্ট গুলোতে, সে কারণেই কিন্তু এই ব্যাকআপ লাইন আপটা রাখা হচ্ছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তো দেখা যাক সেটা এখন কতটা কার্যকারী হয়, সেটাও একটা বড় বিষয়। তবে হাবাস যখন নেবেন এই ধরনের প্লেয়ার, তো তার একটা পরিকল্পনা এর মধ্যে রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। জেসিনটিকে সেও ইতিমধ্যে প্র্যাকটিসে জয়েন করে গেছে, তার যে 2028 পর্যন্ত চুক্তি হলো সেটা আজকে ইস্ট বেঙ্গল জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু এই কলকাতা লিগের টিমটার সঙ্গে আমরা জানি গত 2 দিন ধরে প্র্যাকটিস করছে জেসিন কিংবা পিভি বিষ্ণুরা, পাশাপাশি বিনো জর্জ তিনিও জয়েন করে গেছেন প্র্যাকটিসে। হাবাসও হয়তো নেক্সট উইকে চলে আসবেন। তো রমরম করে চলবে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস। তো আপাতত প্লেয়ার তোলার কাজ এখনো চলছে, গুছিয়ে নেওয়া, ঘর গুছিয়ে নেওয়ার কাজ যাকে বলে সেটাই চলছে। এরই মধ্যে একটা খবর উঠেছে যে কারেন্ট বিশ্বকাপে খেলা একজন ফুটবলার নাকি আইএসএল এ খেলতে আসছে, যেটা আমিও দেখেছি, আমার চোখে পড়েছে। দেখুন অন্য কেউ আসতে পারে, বাট যেটা আমার চোখে পড়েছে আমি সেটাই বলছি, যে এই যে কেপ ভার্দে, এই কেপ ভার্দে টিমটার মূল যে প্লেয়ারটি সেটা হচ্ছে ভোজিনার। তার লড়াই, তার বিশ্বকাপ খেলা বছর 40-এ প্লেয়ারটির, এবং যেভাবে সে পারফরমেন্স করেছে বিশেষ করে আর্জেন্টিনার বিরুদ্ধে, স্পেনের বিরুদ্ধে, তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে প্রচুর চর্চা চলছে। শোনা যাচ্ছে এই কেপ ভার্দেকে নাকি পেতে চায় টাটা স্টিল বা জামশেদপুর এফসি, তারা নাকি কেপ ভার্দেকে নিতে চাইছে, এমন একটা কথা শোনা যাচ্ছে। আবার আমি অন্য দিক থেকেও জানতে পারলাম যে ইন্টার মায়ামিও নাকি কেপ ভার্দেকে নিতে ইন্টারেস্টেড। তো দেখা যাক যে মেসির টিমেই খেলেন কিনা ভোজিনার, নাকি ভারতে খেলতে আসে কেপ ভার্দের এই প্লেয়ারটি ভোজিনা, সে নাকি ভারতে খেলতে আসে। যদি আসে তাহলে কিন্তু বিগ অ্যাচিভমেন্ট হবে এটা একটা, এবং আইএসএল এর একটা বলবো যে ব্র্যান্ড ভ্যালুটা অনেকটা বাড়বে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কারেন্ট বিশ্বকাপ এবং কারেন্ট বিশ্বকাপে চর্চায় থাকা একজন ফুটবলার যদি আসে, তো এটা নিঃসন্দেহে ভালো দিক হতে পারে। আর একটা বিষয় বলবো যে মোহনবাগানের ছাংতেকে নিয়ে প্রচুর কথা হচ্ছে যে মোহনবাগানে জয়েন করতে পারে। তবে ছাংতে মোহনবাগান এখনো কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ রয়েছে। তো দেখা যাক, শোনা যাচ্ছে ছাংতে নাকি বিপুল অর্থ চাইছে, সে কারণে মোহনবাগান একটু ভাবনা চিন্তা করছে। দেখুন মোহনবাগানের কাছে অর্থের অভাব নেই, কিন্তু একটা প্লেয়ারকে কতটা বেশি দেওয়া যেতে পারে, যার 40 টাকা বা যদি 40 লাখ টাকা দামের হয়, 1 কোটির দাম যদি ধরে নিই, সে যদি এখন 3.5, 4, 5 কোটি চায়, তাকে কি সেটা দেওয়া সম্ভব বা দেওয়া উচিত? এই প্রশ্নটা কিন্তু মাথায় ঘুরছে। তো দেখা যাক ছাংতেকে তারা নেয় কিনা। এদিকে রবসন রবিনোকে হয়তো মোহনবাগান ছেড়ে দিতে পারে, যদি না ছেড়ে দেয় তাহলে তাদের 6জন কোটা কমপ্লিট হয়ে গেছে। শোনা যাচ্ছে রবসনকে ছেড়ে দিয়ে তারা কোনো ফরেন স্ট্রাইকার, ভালো মানের ফরেন স্ট্রাইকার নিতে চায় বা নিতে পারে। এখনো বেশ কিছুদিন সময় রয়েছে, লেটস সি তারা কি করে, দেখতে হবে, সেদিকেও আমাদের নজর থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে যেটা করে থাকেন লাইক, কমেন্ট, শেয়ার।